তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় ইতিহাসে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার একটি সুন্দর বৈভিত্তিক সাজেশন তোমাদেরকে দেব। প্রথমতই তুমি তোমার বইয়ের সূচিপত্র বের করো, দেখো ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে। 4 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার এবং 6 নম্বর চ্যাপ্টার। এর মধ্যে 4 এবং 5-এর যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সে বিষয়ে একটি সাজেশন ভিডিও আছে, যেটা পার্ট 1, ডিসক্রিপশনে লিঙ্ক পাবে, দেখে নেবে। আজকে 6 নম্বর চ্যাপ্টার সাম্রাজ্য বিস্তার ও শাসন, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা দেখে নেব। পেজ নাম্বার 78 বের করো, চ্যাপ্টার 6 সাম্রাজ্য বিস্তার ও শাসন। এখানে তেমন ইম্পর্টেন্ট প্রশ্ন নেই, তবে এটা জানতে হবে সাম্রাজ্য শাসন করেন যিনি, তিনি হলেন সম্রাট, আর সম্রাট যদি মহিলা হন তাকে বলা হয় সম্রাজ্ঞী। এরপরে 80 পেজে চলে আসো, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও। দেখো, আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন? গ্রিসের মেসিডনের রাজা ছিলেন। কখন ভারতে এসেছিলেন? দেখো 327 থেকে 326 অব্দ নাগাদ হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতে এসেছিলেন। প্রশ্ন আসতে পারে আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন? ভারতের কোন রাজার বিরুদ্ধে দেখো যুদ্ধ করেছিল? পুরু। দেখো, বিরাট সেনাবাহিনী নিয়ে পুরু আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধে নামেন। এরপরে এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিচের দিকে দেখো, এখানে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা বলা হয়েছে, এর মধ্যে প্রচুর শর্ট প্রশ্ন আছে। দেখো, শেষ নন্দরাজ ধননন্দ চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে যান। তো এখানে প্রশ্ন আসতে পারে শেষ নন্দরাজকে বা চন্দ্রগুপ্ত মৌর্য কাকে হারিয়ে রাজা হন। আর এর সঙ্গে দেখো এখানে বলেছে আলেকজান্ডারের সেনাপতি নামটা কি? দেখো পরের পেজে আছে, পৃষ্ঠা নাম্বার 81-তে, সেলুকাস। আলেকজান্ডারের সেনাপতির নাম সেলুকাস। রাজধানী কোথায় ছিল? দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের পাটলিপুত্র। দেখো এখানে লেখা আছে পাটলিপুত্র, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, আসে অনেক সময়। অর্থশাস্ত্র, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো অনেকগুলো স্টার আছে এখানে। আসতে পারে যে অর্থশাস্ত্র কে লিখেছেন, আমরা লিখব কৌটিল্য বা চাণক্য। যদি এক্ষেত্রে টিকা আকারে আসে তবে এখান থেকে এতটুকু পড়বে, দেখবে বানিয়ে লিখতে পারবে। এরপরে দেখো নিচের দিকে আছে চন্দ্রগুপ্তের মৌর্যের পরে কে রাজা হন? বিন্দুসার। এবার বিন্দুসার ছেলের নাম কি? অশোক। এই দেখো লেখা আছে এখানে, খুব ইম্পর্টেন্ট। কত খ্রিস্টাব্দে রাজা হন? দেখো 273 থেকে 272 অব্দ পর্যন্ত ছিলেন। 82 পেজে চলে আসো, দেখো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অশোকের আমলে মৌর্যদের রাজধানী কোথায় ছিল? আমরা উত্তর লিখব পাটলিপুত্র। এখানে আরও প্রশ্ন আসতে পারে যে তার রাজ্য বিস্তার কতটা ছিল? আমরা বলবো আফগানিস্তান থেকে কর্ণাটক পর্যন্ত। আর এদিকে দেখো পশ্চিমে কাথিয়ার থেকে পূর্ব কলিঙ্গ এই সাম্রাজ্যের মধ্যে ছিল, অর্থাৎ বিশাল এক সাম্রাজ্য বিস্তার করেছিলেন অশোক, তাই না? আর এর সঙ্গে সঙ্গে দেখো আরও ইম্পর্টেন্ট আছে এখানে অশোকের বিভিন্ন উপাধি। দেখো দেবাঙ্ক প্রিয়, দেবতাদের প্রিয়। তারপরে দেখো আরও আছে প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন। তারপরে আরও আছে দেখো কে কে নিজেকে মগধরাজ বলতেন? অশোক। দেখো মগধরাজ। তো এই টপিকটা যদি একটু পড়ো, এই শর্ট প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে যদি এটা একবার রিভিশন করো তাহলে কিন্তু অশোক সম্পর্কে অনেকটাই লিখতে পারবে। তবে অশোক সম্পর্কে আরেকটু আছে ধম্ম, সেটা পড়লে পরে আরও ডিটেলস হয়ে যাবে, পরীক্ষা নিয়ে তোমার টেনশনই করতে হবে না। পেজ নাম্বার দেখো 83, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, গুপ্তচর অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের গুপ্তচর সম্পর্কে যা জন্য লিখো। একটা প্রশ্ন আসে কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। মৌর্যদের সেনাবাহিনী ছিল বিরাট, ঘোড়া, রথ, হাতি, নৌকা প্রভৃতির ব্যবহার ছিল সেনাবাহিনীতে। সঙ্গে ছিল পদাতিক সেনা যারা পায়ে হেঁটে যুদ্ধ করতো। এখান থেকে লিখবে। হ্যাঁ, মৌর্য সম্রাটরা প্রথম গুপ্তচরদের সাম্রাজ্যের খোঁজ খবর আনতে কাজে লাগাতেন, অর্থাৎ তার রাজ্যে কী ঘটছে না করছে এর ব্যাপারে ডিটেলস খবরাখবর কে আনতো? গুপ্তচররা। অবশ্যই পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো এখানে দুর্ভিক্ষ সম্পর্কে বলেছে যে 3 রকম দুর্ভিক্ষ, পঙ্গপাল, ফসল নষ্ট করা দুর্ভিক্ষ, দাবানল দুর্ভিক্ষ, বন্যার ফলে দুর্ভিক্ষ। মানে সেই সময়ের দুর্ভিক্ষ কী রকম ছিল সেটা বলছে এখানে। তবে গুপ্তচর প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পড়বে। এরপরে পৃষ্ঠা নাম্বার 85 বের করো, দেখো এখানে বলি এবং ভাগ সম্পর্কে বলছে। এগুলো কি বলো তো? ভূমির রাজস্ব আদায়ের এক একটা সিস্টেম। তারপরে এই প্রশ্নটা আমি একটু দাগিয়ে দিলাম, কারণ হচ্ছে আহার। আহার মানে আমরা তো জানি খাবার, কিন্তু এখানে বলছে কি জেলা প্রশাসনকে বলা হতো আহার। তো আসতেই পারে যে তখনকার দিনে জেলা প্রশাসনকে কী বলা হয়? আহার। আমি প্রশ্নপত্রগুলো খুঁটে খুঁটে বের করেছি, তার আগে এই বইটা অনেকবার রিভিশন করলাম, অনেকগুলো প্রশ্নপত্র ঘাটলাম, তারপর আমার যেগুলো মনে হলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দিচ্ছি। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অশোকের ধম্ম সম্পর্কে যা জানা লেখো। অশোকের ধম্ম, তো এই টপিকটা এর আগের টপিক যেটা দেখালাম এটা আর সঙ্গে তুমি যদি এটা পড়ো তাহলে অশোক সম্পর্কে যা আসবে লিখতে পারবে, বুঝতে পারলে? তো অশোকের ধম্ম এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একদম ছাড়া যাবে না, অবশ্যই পড়বে। ওকে, তারপরে দেখো এখানে 85তেই আছে আটবিক মানে হচ্ছে বন, যারা বনে থাকেন তাদের আটবিক বলা হয়। তারপরে দেখো তার পাশাপাশি বলছে যারা নাকি মৌর্য সাম্রাজ্যে নানা গোলমাল পাকাতো, আরেক দল বনবাসী ছিল যাদেরকে বলা অরণ্যচর। তো এখানকার আটবি প্রশ্নটা কিন্তু অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে, শর্ট প্রশ্ন হিসাবে, অবশ্যই পড়বে, মিস করবে না। এবার পৃষ্ঠা নাম্বার চলে আসবে 87, দেখো এই প্রশ্নটা, গঙ্গার দিয়াই কি? এখানে ডিটেলস পেয়ে যাবে, অবশ্যই বলবো। দেখো গ্রিক ও রোমান সাহিত্যের মগধের পূর্ব দিকে এক শক্তিশালী রাজ্যের কথা পাওয়া গেছে, তার নাম গঙ্গার দিয়াই বা গঙ্গার দিরিত, তাই তো? এই রাজ্যের রাজধানী ছিল গঙ্গা বা গাঙ্গে। এর সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কুষাণ কারা? এটুকু পড়বে, আইডিয়া পেয়ে যাবে, বানিয়ে লিখতে পারবে। 2-3বার রিভিশন দেবে, দেখবে হয়ে যাবে, কোনো টেনশন করবে না। ওকে, কুষাণ কারা বা কুষাণদের পরিচয় দাও।
পৃষ্ঠা নাম্বার 88 মোস্ট ইম্পর্টেন্ট, কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রধান কে ছিলেন? উত্তর কুজুল কদফিসেস, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। হ্যাঁ, তারপরে দেখো ভারতীয় উপমহাদেশের সোনার মুদ্রা তিনি প্রথম প্রচলন করেন, এখানে ডিটেলস পেয়ে যাবে, অবশ্যই পড়বে। দেখো ভীম কদফিসেস, ইনি কী ছিলেন? দেখো একজন শক্তিশালী রাজা ছিলেন, তাই না, কুষাণ সাম্রাজ্যের। এরপরে দেখো কনিষ্ক আছে, কনিষ্ক সম্পর্কে এখানে একটু বলেছে যে কনিষ্ক কুষাণদের সেরা রাজা। পরীক্ষা আসতে পারে কে সেরা রাজা ছিলেন, আমরা বলবো কনিষ্ক। আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, শকাব্দকে প্রচলন করেছেন? কনিষ্ক। দেখো এই যে 78 খ্রিস্টাব্দের শাসন এখানে বলেছে, দেখো শকাব্দ একদম মিস করবে না, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে আছে দেখো শকাব্দ। পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কলিঙ্গ রাজের খারবিল বা হাতিগুম্ফা শিলালেখ সম্পর্কে যা যেন লিখো, এখানে পেয়ে যাবে ডিটেলস, অবশ্যই পড়বে। দক্ষিণ ভারতের সাতবাহন শাসন সম্পর্কে অনেক সময় প্রশ্ন হয়, এটা একটু পড়বে। দেখো এই পৃষ্ঠাটা আর এই পৃষ্ঠাটা পড়বে, দেখবে খুব সোজা, 2-3 বার পড়লে হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে এখানে কিছু শর্ট প্রশ্ন আছে, যেরকম ধরো শিমুক কে, মানে সাতবাহন বংশের প্রথম সম্রাট ছিলেন কে? শিমুক। তারপরে এখানে দেখো গৌতমী পুত্র সাতকর্ণী সম্পর্কে এখানে বলছে, দেখো নাসিক লেক, কার্লে লেক, এগুলো টপিক খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। আর নাসিক শিলালেখ সম্পর্কে এখানে বিস্তারিত লেখা আছে, একটু পড়ে নেবে, দেখবে বানিয়ে লিখতে পারবে। এরপরে নিচের দিকে দেখো আছে কুষাণ ও সাতবাহন শাসন পদ্ধতি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। দেখো কনিষ্ক উপাধি নিয়েছিলেন মহারাজা বা রাজাধিরাজ দেবপুত্র শাহী, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। শর্ট প্রশ্ন হিসাবে এটা। হ্যাঁ, আসতে পারে কনিষ্কের উপাধি কী ছিল? পৃষ্ঠা নম্বর 90 ক্ষত্রপ কী? দেখো এখানে ক্ষত্রপ সম্পর্কে ডিটেলস লেখা আছে, খুব ইম্পর্টেন্ট এটাও, যে শাসন ব্যবস্থার সুবিধার জন্য সাম্রাজ্যকে ভাগ করা হতো কতগুলি প্রদেশে, এই প্রদেশগুলোকে বলা হতো ক্ষত্রপ। পরের পৃষ্ঠা চলে আসো, দেখো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আছে, যে উৎপন্ন ফসলের 1/6 অংশ ভাগ হিসাবে দেওয়া হতো, তাই না, রাজা পেতেন এটা। আর এখানকার দেখো কনিষ্কের মূর্তি সম্পর্কে এখানে বলছে 1911 খ্রিস্টাব্দে কোথায় পাওয়া যায়, প্রশ্নটা আসতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা লিখব মথুরার কাছে 1911 খ্রিস্টাব্দে। দেখো এই যে দেখো মস্তকবিহীন এটা। আর নিচের দিকে দেখো এই যে গুপ্ত শাসকরা নিজেদেরকে কি বলতেন? মহাধিরাজ, তাই না। তারপরে এর সঙ্গে সঙ্গে গুপ্তাব্দকে প্রচলন করেন বা কোন সময় প্রচলিত হয়, কারা প্রচলন করেন, এই ব্যাপারে ডিটেলস এখানে শর্ট কোশ্চেন পেয়ে যাবে, অবশ্যই এই পার্টটা পড়বে শর্ট প্রশ্নের জন্য। দেখো দক্ষিণ ভারতে 12 জন রাজাকে হারিয়ে দেন সমুদ্রগুপ্ত। এরপরে 92 পেজের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি সম্পর্কে যা যেন লিখো। তো এখানে দেখো এখানে শর্ট প্রশ্নগুলো যেটা আছে ইম্পর্টেন্ট, প্রশস্তিটি হরিসেনের লেখা। এলাহাবাদ প্রশস্তি কে লিখেছেন? হরিসেন, তিনি সম্রাট সমুদ্রগুপ্তের সহকবি ছিলেন, তো অবশ্যই পড়বে। যেখানে বলা হচ্ছে কি যে সম্রাটের গুণগান করা হয়েছে এই প্রশস্তিতে, তার সঙ্গে সঙ্গে তৎকালীন বিভিন্ন ঐতিহাসিক বিষয়গুলো আমরা জানি, তো এটাকে প্রত্নতাত্ত্বিক উপাদান বলা হয়। যদি আসে এইভাবে লিখে দেবে, হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে দেখো এখানে বলছে সমুদ্রগুপ্তের ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে সাম্রাজ্যে বসেন, করদ রাজ্য কী, দেখো এখানে বলা আছে, এগুলো পড়বে শর্ট প্রশ্ন হিসাবে। সকারি কী? দেখো তাকে সকারি বলা হতো, এই যে এখানে দেখো আছে ডিটেলস, চন্দ্রগুপ্ত মৌর্য অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হতো। প্রশ্নটা অনেক সময় দেয় সকারি কাকে বলা হয়। পেজ নাম্বার 94 এখানকার মোস্ট ইম্পর্টেন্ট দেখো, সেনাপতি রাজ্য, পট্ট কী? পট্ট এখানে দেখো আছে মোস্ট ইম্পর্টেন্ট, যে বাগাটক শাসন বিষয়ের শব্দের বদলে জেলা অঞ্চলগুলোকে বলা হতো পট্ট বা আহার। এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সকল পথনাথ কাকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই যে হর্ষবর্ধন সম্পর্কে বলেছে, তিনি শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। তারপরে এই প্রশ্নটা আরও ইম্পর্টেন্ট, বাণভট্ট এই হর্ষচরিত কাল লেখা, আমরা বলবো বাণভট্ট। দেখো এখানে আছে, এই সময় কি এই বাণভট্ট থেকে হর্ষবর্ধনের বিভিন্ন বিষয়গুলো জানা যায়, হর্ষবর্ধনের শাসনকাল। তবে অনেকেই বলে যে বাণভট্টতে নাকি হর্ষবর্ধনের গুণগান গাওয়া হয়েছে, এখানে পড়বে, আইডিয়া পেয়ে যাবে, খুব সুন্দর করে লেখা আছে এখানে। তবে শর্ট প্রশ্নটা কিন্তু খুব আসে। আর বাণভট্ট কী লিখেছিলেন? হর্ষচরিত। আর এক্সারসাইজের এই প্রশ্নগুলো যদি পারো একটু সলভ করে নিও, এগুলো সলভ করে নিও, মন দিয়ে পড়াশোনা করো, দাদার ক্লাসের অন্যান্য সব সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে, দেখে নিও। দাদার ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরীক্ষার জন্য এখন থেকে তোমাকে বেস্ট অফ লাক।